নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে নিউজ রুম লাইভের শুরুতে যে খবরে নজর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলা শুনানি, আর এই দিন একাধিক নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত, যার মধ্যে অন্যতম ট্রাইব্যুনাল তৈরি করা। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ, যা নজিরবিহীন নির্দেশ। মঙ্গলবার ফের এসআইআর শুনানি, এদিনও একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ, ফের সুপ্রিম হস্তক্ষেপ। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আইনজীবী মানেকা গুরুস্বামী জানান, বিচারাধীন তালিকার মধ্যে 47 লক্ষ এমন রয়েছেন যারা 2002 সালে তালিকায় ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, সেই কারণেই এখন এসআইআর হচ্ছে। মানেকা গুরুস্বামী বলেন, দয়া করে ম্যাপড ভোটারদের বিপাকে পড়তে দেবেন না। বিচারপতি জয়মাল্য বাগচি তখন জানান, আমরা সেটা করতে চাই না, তাই এতটা এগিয়ে নির্দেশ দিয়েছি। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানে অন্য রাজ্যের বিচারপতিরাও থাকতে পারেন। এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন নাম বাদ যাওয়ারা। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা আর ইলেকশন কমিশনের হাতে থাকছে না। ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা চূর্ণ হলো। এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানান। বলেন, আবেদন খতিয়ে দেখার এখতিয়ার যেন সিইওর না থাকে। এ নিয়েও এদিন কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে, 1 নম্বর, ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না, টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত। হাইকোর্টের নির্দেশ মানতে হবে নির্বাচন কমিশনকে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিচারাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। প্রথম ভোটার তালিকা অনুযায়ী 60 লক্ষের বেশি নাম বিচারাধীন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে জানিয়েছেন, বিচারাধীন তালিকায় থাকা 10,16,000-এর নিষ্পত্তি হয়ে গিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদনে জানান, সাপ্লিমেন্টারি তালিকা যেন প্রকাশ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যেরকম নাম নিষ্পত্তি হবে সেরকম তালিকা প্রকাশ হবে। তখন কমিশনের আইনজীবী জানান, এক্ষেত্রে অনেক মিস ইনফরমেশন আছে। এরপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে, তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, তাই জন্য আমার সাবমিশনে ছিল, দুটোই আমার সাবমিশন ছিল। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। তাই জন্য কোর্ট বলেছে ইমিডিয়েটলি, আমাদের বলেছে, টু অ্যাপ্রোচ দি হাইকোর্ট, লুক ইনটু দি ম্যাটার অ্যান্ড পাস হিজ ডিরেকশন, and that directions will be followed by the election commission. নিউজ 18 বাংলা। এনআরসির তালিকা থেকে নাম বাদ পড়লে আবেদন করা যায় ট্রাইব্যুনালে। এমন ফরেনার্স ট্রাইব্যুনাল চালু রয়েছে অসমে। এবার পশ্চিমবঙ্গেও এসআইআর এ বাদ যাওয়ার নাম যাচাইয়ের জন্য ট্রাইব্যুনাল। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এনআরসির মতো এবার এসআইআরেও ট্রাইব্যুনাল। পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর জন্য মঙ্গলবার ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে,
বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ভোটার তালিকা এবং আগে প্রকাশিত খসড়া তালিকা মিলিয়ে নাম বাদ গিয়েছে 63,66,952 জন ভোটারের। বিচারাধীনের তালিকায় নাম 60,06,675। এখানেই অনেকের প্রশ্ন, শেষমেশ ভোটার তালিকায় নাম বাদ পড়লে কি ভারতের নাগরিকত্ব হারাতে হবে? কারণ ভোট দিতে হলে ভারতের নাগরিক হতেই হবে। তাহলে ভোটার লিস্টে কোনো কারণে নাম না উঠলে কি নাগরিকত্ব খোয়া যাবে? এই আশঙ্কাতেই কার্যত শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা এসআইআরেও ট্রাইব্যুনাল তৈরির নির্দেশ দিল মঙ্গলবার। অসমে এনআরসি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করে ফরেনার্স ট্রাইব্যুনাল। এনআরসির চূড়ান্ত তালিকায় নাম না থাকলে ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানানো যায়। এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর কারণে নাম বাদ পড়লে আবেদন জানানো যাবে ট্রাইব্যুনালে। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। নিউজ 18 বাংলা। সুষ্ঠু, অবাধ ও শান্তিতে ভোট করাতে তখন নানা দাওয়াই দিচ্ছে কমিশন। কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আর সেই সময় ক্যানভাসে ভ্যানিশ। ধর্মতলার ধর্ণা মঞ্চে ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। The Election Commission will ensure an election commission has zero tolerance towards violence by any political person against any of the elector or election staff. The Election Commission also has zero tolerance किसी भी वोटर को या चुनावी अधिकारी को डराया या धमकाया नहीं जाएगा और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। মঙ্গলবার দুপুর কলকাতায় ফুল বেঞ্চ নিয়ে সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার। তখন ধর্মতলায় ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যানভাসে ভ্যানিশ। सर, अब बंगाल में नए नाम से नवाजे गए हैं वैनिश कुमार, क्या कहना है इस नाम से? রবিবার রাজ্যে আসে নির্বাচন কমিশনের 13 সদস্যের ফুল বেঞ্চ। সোমবারের বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপারদের কড়া বার্তা দেন জ্ঞানেশ কুমার। এই নিয়ে ধর্ণা মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে যদি ওনার কথা না শোনে। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে। এসআইআর এর চাপে রাজ্যে শতাধিক মৃত্যু হয়েছে বলে দাবি। একাধিক বিএলও প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। যে বিএলওরা, যে ইয়ারওরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে। এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর এ একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। এ নিয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনারকে মঙ্গলবার প্রশ্ন করা হয়, কিন্তু উত্তর মেলেনি। Does the Election Commission acknowledge deaths due to SIR? Countrywide, there are reports of more than 50 BLOs who have died. Does the Election Commission recognize deaths due to SIR? একের পর এক প্রশ্ন, কিন্তু উত্তর কোথায়? When will this voter list will be the finalized? And if it is not finalized, is there any option to proceed with voting? If this list remains incomplete, is there any possibility of voting through a tendered vote?
অনেকেরই প্রশ্ন, নির্বাচন কমিশন কি চাপে, তাই কি বলতে গিয়ে ভুল হয়ে গেল? स्पेशल इंटेंसिव रिवीजन जिसका एकमात्र उद्देश्य था कोई भी पात्र मतदाता छूटे ना, लेकिन उसके साथ साथ कोई भी इनएलिजिबल व्यक्ति मतदाता सूची में आ न पाए. नो इलिजिबल पर्सन शुड बी इंक्लूडेड. নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে আজ সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ, কমিশনের এখতিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট। নামবাদ যাচাইয়ে ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ। 5 দিন পর ধর্মতলা থেকে আপাতত ধর্ণা তুলে নিলেন তৃণমূল নেত্রী। ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ, তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। সুতরাং এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। এই যে 60 লক্ষ লোকের লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করেছে, অ্যাডজুডিকেশনের নাম রেখে দিয়েছে, এটা বিজেপির কথায়, কারণ বিজেপি 1.5 কোটি সংখ্যাটা বলেছিল এবং তাদের স্যাটিসফাই করতে গিয়ে রোজ রোজ মেসেজ চেঞ্জ, রোজ রোজ অ্যাপ চেঞ্জ, মিসইউজ অফ হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টোটাল জাজেদের মিসলিড যেটা করছিলেন, তাদের কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে যে আপনারা ইলেকশন কমিশন এত কাণ্ড করে রেখে দিয়েছেন, সুতরাং আমরা বাংলার কেসটা অ্যাজ এ স্পেশাল কেস হিসেবে দেখব। এখন আবার কেসের ডেট আছে 25 তারিখে। তার মধ্যে কতটা সাফল্য এলো, যদি 15 তারিখে ধরে নিলাম ব্রিগেড করার পরে, উনি তো ইলেকশন নিজের প্রচার করার পরে ইলেকশনটা ডিক্লেয়ার করেন, আমরা দেখেছি, এটা আমাদের আগে দেখা আছে। ব্রিগেডের পরে যদি ইলেকশন অ্যানাউন্সও করে, চিন্তা করার কোনো কারণ নেই, একেবারে ভোটের আগের দিন পর্যন্ত সময় থাকছে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু আজকে বলা হয়েছে অবজারভেশনে এবং আমাদের বলা হয়েছে আমাদের লয়ারদের যে আপনারা আমাদের জানাবেন, এমনকি ইলেকশনের আগের দিন পর্যন্তও জানাতে পারেন যদি মানুষের ভোটাধিকার না থাকে, জেনুইন ভোটারদের। অবৈধরা ভোট দিতে পারবেন না, বৈধ ভোটারের নাম বাদ পড়বে না, মঙ্গলবার ফের আশ্বাস দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। কলকাতায় জ্ঞানেশ কুমার যখন এই আশ্বাস দিচ্ছেন, তখন এ রাজ্যেরই নানা জায়গায় নাম বাদ, বিচারাধীন তালিকায় নাম ওঠা নিয়ে নানা অভিযোগ। এইখানে থাকবা, কোথাও যাবে না, একদম আমরা আমার নাম ডিলিট করে দিয়েছে তালিকা, হ্যাঁ, জীবন্ত মানুষ আমার মৃত্যু করে দিয়েছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না, কমিশন বারবার এই আশ্বাস দিচ্ছে, কিন্তু তাতে চিড়ে দিচ্ছে কই। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। তারা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাত্র ঘুরে ঘুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের তাজপুর গ্রাম 181 নম্বর বুথের সরস্বতী দাস, সুভাষ মণ্ডল এবং শম্ভু দাস, 3 জনেরই অভিযোগ তালিকায় তাঁদের নাম বাদ পড়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে তারা নাকি প্রত্যেকেই মৃত। আমার নাম ডিলিট করে দিয়েছে তালিকা, হ্যাঁ, জীবন্ত মানুষ আমার মৃত্যু করে দিয়েছে। আমার চিন্তা তো ভয়ে ভাত খাই না, কিছু খেতে পারি না। উত্তর 24 পরগনার হাবড়া এখানকার বেরগুম গ্রামের বাসিন্দাদের দাবি, তারা 50 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন, রয়েছে যাবতীয় নথি, তারপরেও নাম ওঠেনি ভোটার লিস্টে, কারো নাম বাদ, কারো নাম বিচারাধীন। এই অভিযোগে গোবরডাঙ্গার নককুল মোড় অবরোধ করে এদিন বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘ
এখানে দলিল 50 বছরের আগের দলিল রয়েছে এবং পরবর্তীকালেও যারা 50 বছরের বা 70-72 সালের দলিল এবং এখানে পড়াশুনো করতেন, এখানে তারা বৃদ্ধ মানুষ 70-80 বছর বয়স, তাদেরও নাম কেটে দেওয়া হয়েছে এবং টোটালি বিচারাধীন রাখা হয়েছে। এর বিরুদ্ধে আমরা সোচ্চার। কোচবিহারে অনেকের দাবি তারা বৈধ ভোটার, প্রয়োজনীয় নথি রয়েছে, তা সত্ত্বেও কারো নাম বিচারাধীন, কারো বাদ। কিন্তু সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিসের জন্য ডিলিট হয়েছে আমি বলতে পারবো না। আপনার কি হিয়ারিং এ ডাক এসেছিল? হ্যাঁ আসছিল, সব ডকুমেন্ট দেখানো হয়েছে, তাও মানে ডিলিট কিসের জন্য আসছে বলতে পারবো না। আপনি কি করে জানলেন ডিলিট হয়েছে? এখন আমাদের অনলাইনে চেক করলাম, দেখলাম ডিলিট হয়েছে, তারপরে বিএলও বাড়িতে এসে বললো আপনার নাম ডিলিট হয়েছে। এই যে ম্যাচিংটা হয়নি সেই কথাটা আমাকে ইয়ারও কেউ আমায় জানায় না। আমি যে জানবো কি করে যে আমার নামটা ডিলিটেড হয়ে গেল? আমি 1962 সাল দিয়ে ভোট দিচ্ছি, আমাকে নোটিশও করে না, আমাকে জানতেও দেয় না। 1998 সালে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার বউয়ের নাম উঠেছে, মেয়ের নাম উঠেছে, কিন্তু আমার নাম উঠেনি কেন, কি কারণে জানাই নেই, কোনো চিঠিও আসেনি। খুব আতঙ্কের মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি আতঙ্কের মধ্যে রয়েছি। নিউজ 18 বাংলা। 14 মার্চের মধ্যে সব বুথে বাহিনীর রুট মার্চ, পুলিশ ও বাহিনীকে নির্দেশ কমিশনের। রাজ্যে 2 দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথ ভিত্তিক এরিয়া ডমিনেশনের নির্দেশ কমিশনের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে 14 মার্চের মধ্যে রাজ্য জুড়ে বুথে বুথে এরিয়া ডমিনেশনের কাজ শেষ করতে হবে। তুমি জানো, রাজ্যে প্রথম দফায় ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। দ্বিতীয় দফাতেও 240 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল, তার মধ্যেও অনেক বাহিনী ইতিমধ্যেই মোতায়েন হয়ে গেছে। এই বাহিনীকে দিয়ে 14 মার্চের মধ্যে এরিয়া ডমিনেশনের কাজ, অর্থাৎ বুথে বুথে রুট মার্চের কাজ শেষ করতে হবে, তেমনটাই নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের নির্দেশ দিয়েছে বলে কমিশন সূত্রে খবর। বেশ সোমরাজ, সঙ্গে থাকো। 26-এর আগে নজর 21-এর অশান্তিতেও, 21-এর ভোট পরবর্তী অশান্তির তথ্য তলব কমিশনের। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, 21-এর অশান্তিতে নজর, ঠিক কোন কোন জায়গাগুলোয় বিশেষ নজর, কিভাবে নজরদারি চালানো হচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করে, সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্দেশ দেন যে 2021-এর নির্বাচন পরবর্তী হিংসা এবং সেক্ষেত্রে কোন পুলিশ অফিসার এবং কোন ওসিদের অধীনে থাকা এলাকায় এই হিংসা বা অশান্তির ঘটনা ঘটেছে এবং সেই সব থানার তৎকালীন সুপারভাইজিং যারা অফিসার ছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল নাকি, বা তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে নাকি, এই সংক্রান্ত রিপোর্ট নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ চেয়েছে রাজ্যের মুখ্য সচিবের এবং রাজ্য পুলিশের ডিজির থেকে। শুধু তাই নয়, আজকের বৈঠকে এও নির্দেশ দেওয়া হয়েছে যে এবারে যদি ভোটের সময় বা ভোট পরবর্তী পর্যায়ে যদি দেখা যায় যে অশান্তির ঘটনা ঘটছে, যে থানার অধীনে অশান্তির ঘটনা ঘটবে সেই ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে। এক্ষেত্রে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 311 নম্বর ধারার কথাও সংবিধানের উল্লেখ করেছেন বলে কমিশন সূত্রে খবর। এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে সেই ধারা প্রয়োগ করে কমিশন প্রয়োজন মনে করলে যে কোনো থানার ওসিকে সরিয়ে দিতে পারে এবং তাকে চাকরি থেকে সরিয়ে দিতে পারে, তেমনটাও হুঁশিয়ারি রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছেন বলেই কমিশন সূত্রে খবর। বঙ্গভোটে ক্ষমতা বাড়ল সুব্রত গুপ্ত। সুব্রত গুপ্তকে ইলেকশন অবজারভার নিয়োগ কমিশনের। এতদিন স্পেশাল রোল অবজারভার ছিলেন সুব্রত। ফুল বেঞ্চের সফরের মাঝে ক্ষমতা বাড়ল সুব্রত গুপ্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে দফা সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের কত দফায় ভোটের প্রশ্নে দাবি জ্ঞানেশ কুমারের। We also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড, প্রতি 2 ঘন্টা অন্তর ভোট শতাংশ আপলোড, স্বচ্ছতা একগুচ্ছ পদক্ষেপ কমিশনের।
और इलेक्शन संबंधित सारे आंकड़े काउंटिंग के 72 घंटे के अंदर ECI नेट के ऐप के जरिए या इलेक्शन कमीशन की वेबसाइट के जरिए सभी को ट्रांसपेरेंट तरीके से उपलब्ध होंगे। जब पोलिंग होती है और समाप्त होती है तो उस समय पोलिंग एजेंट्स, जो कैंडिडेट के पोलिंग एजेंट्स होते हैं, उनको एक फॉर्म 17C प्रिसाइडिंग ऑफिसर प्रदान करते हैं, जिसमें कि ये बताया जाता है कि उस बूथ में कितने वोट पड़े। जब ईवीएम की काउंटिंग होती है तो अगर दोनों का मिलान सुगम रूप से बढ़ता चला तो ठीक है, अगर मिलान में कोई भी गड़बड़ है तो ईवीएम की पूरी वीवीपैट की काउंटिंग की जाएगी काउंटिंग एजेंट के सामने। काउंटिंग होने के बाद आने वाले 7 दिनों के अंदर प्रिस्क्राइब्ड फी के तहत अगर कोई भी लूजिंग कैंडिडेट ये चाहे कि ईवीएम की उसको जांच करनी है तो वो सुविधा भी उपलब्ध रहे। এসআইআর শেষ না করে ভোট নয়, ফের সৌরভ শ্রমিক ভট্টাচার্য। এসআইআর এর নামে গণতন্ত্র হত্যার চক্রান্ত, অভিযোগ জয়প্রকাশ মজুমদারের। ফুল বেঞ্চ, হাফ বেঞ্চ, কোয়ার্টার বেঞ্চ নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ওনাকে আসতে বলেছিলাম। আমরা আশা করি উনি এখানে এসে ভালো সম্বর্ধনা পেয়েছেন, কালীঘাটে গিয়েও পেয়েছেন। মানুষ কিরকম আছে সেটা বুঝতে পেরেছেন। এখানে আমাদের জমা দেওয়া ফর্ম 7 এর শুনানি বাদ দিয়ে আর ফর্ম 6 এর সব কাজ শেষ না করে পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করা যাবে না। নো এসআইআর, নো ভোট। এটা যে কোনো গণতন্ত্র প্রেমী পার্টির হওয়া উচিত যে একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। সেটা বলতে অসুবিধে কোথায় শ্রমিক বাবুদের? এত ধ্যানাই প্যানাই না করে এই একটা ছোট্ট কথা যদি বলতেন বাংলার লোক বিশ্বাস করত। এখন বাংলার লোক আপনাদের কাউকে বিশ্বাস করে না এবং দিকে দিকে জনরোষ আপনাদের উপর আছড়ে পড়ছে এই একই কারণে, কারণ আপনারা আসল মানুষের দাবি, গণতন্ত্রের দাবি মুখ ফুটে বলতে পারছেন না। সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় থাকলেও আলিপুরে রাজ্য সরকারের গেস্ট হাউসে প্রাক্তন রাজ্যপাল। আগামীকাল রাজ্যে আসছেন বঙ্গের নতুন রাজ্যপাল RN রবি। তার আগের সন্ধ্যায় প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি, তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। আমি ফ্লাইটও দিয়েছিলাম তো গভর্নমেন্টের, যে ফ্লাইটে ব্যাকডোররা যাবেন বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওরা ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। থেকে ওনাকে মেসেজ দেওয়া হলো বাগডোগরায় না গিয়ে দিল্লি যেতে। উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, আছে এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো আছেন। সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে।